দুই বোনের জাদুর কলস। অনেক কাল আগের কথা। সবুজ ধানক্ষেত আর নির্জন নদীর মাঝে ছিল ছোট্ট এক গ্রাম, গোলাপপুর। সেই গ্রামে বাস করত দুই বোন, সাধনা ও সুবর্ণা। সাধনা ছিল বিনয়ী, পরিশ্রমী ও হৃদয়বান। আর সুবর্ণা ছিল চতুর, আত্মকেন্দ্রিক এবং সবসময় চায় সহজে ধনী হতে। একদিন তারা খালের ধারে পানির কলস ধুতে গিয়েই এক আশ্চর্য ঘটনা ঘটায়। সাধনা যখন নদীর ধারে কলস ধুচ্ছিল, হঠাৎ করেই জলে এক উজ্জ্বল আলো দেখা যায়। সেই আলোর মাঝে উঠে আসে একটি প্রাচীন কারুকাজ করা জাদুর কলস। কলসটি জলে ভেসে এসে সাধনার পায়ের কাছে থামে। কলসে একটি বার্তা খোদাই করা, যে এই কলসে হৃদয় দিয়ে দেবে, সে ফিরে পাবে ভাগ্য। কিন্তু লোভ দিলে নেমে আসবে ভয়। সাধনা কলসটি বাড়িতে নিয়ে এসে স্বপ্নে রাখে। পরদিন সকালে দেখে কলসটি থেকে একটি স্বর্ণমুদ্রা ঝরে পড়ছে। সে কলসের দান গোপনে গ্রামের দুস্থ মানুষদের সাহায্যে ব্যবহার করতে থাকে। কিন্তু এই খবর সুবর্ণার কানে যেতেই সে হিংসায় অন্ধ হয়ে যায়। এক রাতে সে চুরি করে কলসটি নিয়ে যায় নিজের ঘরে। কলস থেকে সোনার মুদ্রা বের করাতে সে অত্যন্ত খুশি হয়ে যায়, কিন্তু লোভে পড়ে সে বলে বসে, আরও চাই, এবার হিরেও চাই, রাজ্য চাই। ঠিক তখনই কলস থেকে বেরিয়ে আসে ধোঁয়ার সাপের মতো এক ভয়াল জিন। সে বলে, লোভে ডেকেছ, এখন ভয় পাবে। যা চেয়েছ তার মূল্য দিতে হবে। জিন সুবর্ণাকে ধরে নিয়ে যায় এক অলৌকিক জগৎ, লাল ধোঁয়ার গুহাতে, যেখানে সে আটকা পড়ে সময়হীন এক ঘূর্ণিতে। সাধনা যখন বোনকে হারায়, সে কলসের নির্দেশ অনুসরণ করে জিনের জগতে প্রবেশ করে। সেখানে তাকে পাড়ি দিতে হয় আগুনের নদী, ধাঁধার পাহাড় আর মুখোশ পরা আত্মাদের রাজ্য। অবশেষে সে খুঁজে পায় এক জাদুকাঠি, যা দিয়ে শুধু সত্যিকার বোনের ভালোবাসা দিয়েই মুক্তি দেওয়া যায়। জিন তখন একটি শর্ত দেয়, একবার বলো তুমি বোনকে মাফ করবে কিনা। যদি মিথ্যা বলো তুমি নিজেই গৃহবন্দী হবে। সাধনা চোখে জল নিয়ে বলে, সে যাই করুক, সে আমার রক্তের বোন। এই নিঃস্বার্থ ভালোবাসায় কলস আবার জ্বলে ওঠে, জিন মিলিয়ে যায় এবং সুবর্ণা মুক্ত হয়। তবে সুবর্ণা সব ভুলে গিয়ে বদলে যায় এবং দুই বোন একসঙ্গে কলস ফেরত দিয়ে দেয় নদীর জলে। গল্পের শেষে কলস আবার জলে ভেসে যায়। কিন্তু শেষ দৃশ্য দেখা যায়, এক অজানা শিশু আবার সেই কলস দেখে হাসছে। নতুন এক যাত্রা কি শুরু হতে চলেছে? অদৃশ্য প্রাসাদের দরিদ্র পরী। সাত আকাশের ওপারে ছিল পরীলোক, রঙিন জঙ্গলে ঘেরা এক স্বর্গীয় রাজ্য। সেখানেই থাকত এক দরিদ্র পরী, নিভি। সে ছিল অদ্ভুত এক অভিশাপে বাঁধা, তার জাদু কমে এসেছে, ডানা কুঁচকে গেছে, আর তার বাড়িটি ছিল একমাত্র পরীলোকে যেখানে রাত হলে আলো জ্বলে না। নিভি জানে না, তার দরিদ্রতা কোনো দুর্ঘটনা নয়, বরং এক রাজকুমারী পরীর অভিশাপের ফসল, যার নাম সেলেনা। নিভি প্রতিদিন দূর পাহাড় থেকে জল বয়ে আনে, বন থেকে ফল সংগ্রহ করে। একদিন সে একটি আহত ইউনিকর্ন উদ্ধার করে তার ছোট্ট ভাঙা কুটিরে নিয়ে আসে। ইউনিকর্নটির নাম ছিল অরোরা। সে কথা বলতে পারে, কারণ সে আসলে ছিল এক ভবিষ্যদ্রষ্টা জাদু প্রাণী। অরোরা বলে, তুই শুধু দরিদ্র না, তোর ভেতরে এমন এক রহস্য লুকানো, যা পুরো পরীলোক কাঁপিয়ে দিতে পারে। নিভি জানতে পারে, সে জন্মেছিল পরী রাজার আসল কন্যা হিসাবে। তবে সেলেনা, রাজার হিংসুটে মেয়ে, তাকে জন্মের সময় এক অদৃশ্য প্রাসাদে পাঠিয়ে দেয় এবং জাদু করে সাধারণ দরিদ্র পরী বানিয়ে ফেলে। সেই অদৃশ্য প্রাসাদই আজ তার দরিদ্র বাড়ি, কিন্তু এটা আসলে এক জাদুবন্দী রাজপ্রাসাদ, যা শুধু সত্যিকারের আত্মত্যাগেই আবার জেগে উঠবে। নিভি ও অরোরা একসঙ্গে শুরু করে পরীলোকের রহস্য উন্মোচনের অভিযান। তারা পাড়ি দেয় আলো খাওয়া ছায়ার বন, জাদুর আয়নার পাহাড়, এবং অবশেষে ভুলে যাওয়া ডানাঘড়ির গুহা, যেখানে লুকানো ছিল নিভির আসল পরিচয় লেখা এক স্ক্রোল। যখন নিভি সত্য জানে এবং ফিরে আসে প্রাসাদ জাগাতে, তখন সামনে আসে সেলেনা,
রূপে অপূর্ব, কিন্তু হিংসায় বিষাক্ত। সেলেনা বলে, তুই যদি আবার রাজ্যের উত্তরাধিকারী হস, আমার জাদু ভেঙে যাবে। তাই একটাই পথ, তুই আবার গরিব পরী হও। না হলে শেষ। নিভি তখন সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি রাজ্য চাই না, কিন্তু সত্য চাই। তুই যদি ভয় পাস আমার জাদু জাগাতে, তার মানে তুই জানিস সত্যের শক্তি কাকে বলে। নিভির এই সত্য স্বীকার ও আত্মত্যাগেই প্রাসাদ আবার জেগে ওঠে। আলোয় ঝলসে গিয়ে সেলেনা নিজেই ধ্বংস হয় তার নিজের জাদুতে। নিভি হয় না শুধু রাজকন্যা, হয় আলোর অভিভাবক, যার বাড়ি ছিল দরিদ্র, কিন্তু আজ পরিলোকের রাজপ্রাসাদ। ইউনিকর্ন অরোরা বলে, সত্যিকারের প্রাসাদ বড় ঘর না, বরং বড় হৃদয়। আর দূর থেকে একটা নতুন দরিদ্র পরী সেই আলো দেখে বলে, হয়তো আমিও পারি। গল্প শেষ, কিন্তু অনুপ্রেরণা শুরু। গোপালের চালাকি বনাম ব্রিটিশ অফিসারদের ফাঁদ। 18 শতকের কথা। ব্রিটিশ অফিসাররা সদ্য নতুন কর ব্যবস্থা চালু করেছে, যার ফলে সাধারণ মানুষ প্রচণ্ড বিপদে পড়েছে। ব্রিটিশরা খবর পেয়েছে যে রাজ্যের ধনভাণ্ডারে প্রচুর সোনা লুকানো আছে, আর তারা সেটি দখল করতে চায়। রাজা কৃষ্ণচন্দ্র বুঝতে পারলেন, সরাসরি প্রতিরোধ করলে সাধারণ প্রজারা বিপদে পড়বে। তাই ডেকে পাঠালেন রাজদরবারের প্রধান রসিক ও বুদ্ধিমান ব্যক্তি গোপাল ভাঁড়। ব্রিটিশ অফিসার কর্নেল হেনরি ঘোষণা করলেন, আগামীকাল সকালে আমরা রাজপ্রাসাদে ঢুক, সোনা জব্দ করব। কেউ বাধা দিলে কারাগারে পুরে দেব। প্রজারা আতঙ্কিত, রাজার চোখে দুশ্চিন্তা। কিন্তু গোপাল শান্ত হাসি দিয়ে বলল, মহারাজ, আপনি শুধু আমাকে এক রাত সময় দিন। কাল সকালেই এদের কাণ্ড দেখে আপনিও অবাক হবেন। গোপাল গ্রামের সব লোককে গোপনে ডেকে পাঠাল। সে বলল, আজ রাতে তোমরা সবাই বাঁশি, ঢোল, মশাল নিয়ে নদীর ধারে জড়ো হবে। কিন্তু কাউকে কিছু বলবে না, শুধু আমার নির্দেশ মানবে। এদিকে গোপাল রাজপ্রাসাদের সোনার উপর বদলে কড়াইভরা গরম মোয়া, নাড়ু আর সন্দেশ রেখে দিল ধনভাণ্ডারে। কিন্তু সেগুলো এমনভাবে সাজানো যে দেখতে মনে হবে সোনার গড়ি। পরদিন ভোরে কর্নেল হেনরি ও তার দল বন্দুক, তলোয়ার, মশাল হাতে প্রাসাদের দিকে এগিয়ে এল। কিন্তু হঠাৎ তারা শুনতে পেল নদীর দিক থেকে প্রচণ্ড আওয়াজ, বাঁশির সুর, ঢোলের তালে, ঢাকা ঢাকা ও চিৎকার। কর্নেল ভয় পেয়ে গেল। এরা বুঝি বিদ্রোহের জন্য সেনাবাহিনী ডেকেছে। সে তার দল নিয়ে নদীর ধারের দিকে ছুটল। সেখানে গিয়ে দেখে শত শত গ্রামবাসী মশাল হাতে নাচছে, গাইছে, আমরা আসছি, লুচি খেতে আসছি। কর্নেল কিছু বোঝার আগেই পিছন দিক থেকে রাজদরবারের সৈন্যরা এসে ব্রিটিশদের ঘিরে ফেলল। গোপাল এগিয়ে এসে বলল, কর্নেল সাহেব, আজ আপনাদের জন্য বিশেষ খাবার রেডি করেছি। ধনভাণ্ডারের সোনাগুলোও দেখে যাবেন। ব্রিটিশরা ধনভাণ্ডার খুলে দেখে ভেতরে শুধু সন্দেশ, নাড়ু আর মোয়া। কর্নেল লজ্জায় লাল হয়ে বলল, এ কি? আমরা তো সোনা আশা করেছিলাম। গোপাল হেসে বলল, দেখুন কর্নেল সাহেব, এখানে আমরা মিষ্টিকেই আসল সোনা মনে করি। আর সোনা নিয়ে যেতে চাইলে আগে 200 বাটি সন্দেশ খেয়ে যেতে হবে। মিষ্টি খেতে খেতে ব্রিটিশরা হাঁপিয়ে গেল, আর গোপালের চালাকি বুঝতে পেরে রাজাকে চিরদিনের জন্য বিরক্ত না করার প্রতিশ্রুতি দিল। প্রজারা উল্লাসে ফেটে পড়ল, আর গোপাল বলল, বুদ্ধি থাকলে বন্দুক লাগে না, শুধু মিষ্টিই যথেষ্ট। শত্রুকে হারাতে সবসময় শক্তি দরকার হয় না, বুদ্ধি আর হাস্যরসি অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র। ঐক্য থাকলে সাধারণ মানুষও বড় বিপদকে পরাজিত করতে পারে। সত্যবাদী বালক। প্রাচীন মরুভূমির এক ছোট্ট গ্রামে বাস করত এক বালক, নাম তার আফিক। তার বাবা ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী, আর মা সবসময় তাকে বলতেন, বাবা, জীবনে অনেক প্রলোভন আসবে, কিন্তু সত্য কথা বলাই তোমার সবচেয়ে বড় শক্তি। একদিন আফিকের বাবা তাকে শহরের বাজারে কিছু খেজুর বিক্রি করতে পাঠালেন। সঙ্গে দিলেন এক ছোট্ট থলি ভর্তি খেজুর আর সামান্য সোনা ফেরত আনার জন্য।
আফিক উট নিয়ে যাত্রা শুরু করল। যাত্রাপথে মরুভূমির মাঝখানে কিছু দস্যু তার পথ রোধ করল। তাদের নেতা মুখে ভয়ঙ্কর দাড়ি আর হাতে তলোয়ার গর্জে উঠল। তুমি কোথায় যাচ্ছ? তোমার কাছে কি আছে বলো? আফিক ভয় পেলেও মনে পড়ল মায়ের কথা। সে বলল, আমার কাছে বাবার খেজুর আর কিছু সোনা আছে। দস্যুরা হেসে উঠল। এত সহজে কেউ সত্যি বলে না। নিশ্চয়ই মিথ্যে বলছ। তারা তার থলি খুলে দেখে সত্যিই সেখানে সোনা আছে। সবাই অবাক হয়ে গেল। দস্যুনেতা গম্ভীর হয়ে বলল, ছেলে, তুমি জানো আমরা দস্যু, তবু কেন সত্য বললে? আফিক শান্তভাবে বলল, আমার মা শিখিয়েছেন, মৃত্যু হলেও মিথ্যে বলবো না। মানুষ হয়তো আমার জিনিস নিয়ে যাবে, কিন্তু আমার সততা কেউ নিতে পারবে না। এই কথা শুনে দস্যুনেতার চোখে জল এসে গেল। সে বলল, তুমি আমাদের বদলে দিলে, ছেলে। আজ থেকে আমরা ডাকাতি ছাড়ব। দস্যুরা আফিককে নিরাপদে বাজারে পৌঁছে দিল, আর বাবার খেজুরও বিক্রি হল ভালো দামে। গ্রামে ফিরে আফিক সবাইকে বলল, সত্য হয়তো কখনো কঠিন মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সবচেয়ে বড় জয় এনে দেয়। সততা মানুষের আসল সম্পদ। সত্য বলার শক্তি অন্যের জীবনও বদলে দিতে পারে। টুনটুনি আর রহস্যময় রেশমি রুমাল। সবুজ বনের গাছের ডালে থাকত দুষ্টু আর বুদ্ধিমান টুনটুনি। একদিন সে নদীর ধারে উড়ছিল, হঠাৎ জলপথে ভেসে আসা এক ঝকঝকে লাল রেশমি রুমাল তার চোখে পড়ে। রুমালের গায়ে নীল রঙের অদ্ভুত নকশা, যেন গুপ্ত চিহ্ন। টুনটুনি রুমালটি গাছের বাসায় রেখে দিল, কিন্তু রাতে রুমাল থেকে হালকা সোনালি আলো বের হতে লাগল। পরদিন সকালে রাজপ্রাসাদের সিপাই এসে ঘোষণা দিল যে এই বিশেষ রেশমি রুমাল ফেরত দেবে, তাকে রাজা এক থালা সোনার মুদ্রা দেবেন। কিন্তু শর্ত ছিল, রুমালটি আসলে রাজকোষের গোপন মানচিত্র, আর এটি ভুল মানুষের হাতে পড়লে পুরো রাজ্য বিপদে পড়বে। টুনটুনি বুঝল ব্যাপারটা গুরুতর। সে রুমাল নিয়ে রওনা হল প্রাসাদের দিকে। কিন্তু পথে দুষ্টু মন্ত্রী আর তার গুপ্তচররা রুমাল দখল করতে চাইল। একসময় মন্ত্রী নিজেই এসে বলল, আমাকে দাও রুমাল, রাজাকে আমি পৌঁছে দেব। টুনটুনি বুদ্ধি খাটিয়ে বলল, ঠিক আছে, তবে আগে তুমি আমাকে এক থালা বাদাম এনে দাও। মন্ত্রী যখন বাদাম আনতে গেল, টুনটুনি উড়ে সোজা প্রাসাদে পৌঁছে গেল। রাজা রুমাল দেখে খুশি হলেন, কিন্তু টুনটুনি সব খুলে বলল। এই মন্ত্রী রুমাল চুরি করতে চাইছিল। রাজা মন্ত্রীকে কারাগারে পাঠালেন এবং টুনটুনিকে উপহার দিলেন এক সোনালি দুল, যাতে ছোট্ট ঘণ্টি ঝুলছে। সেই ঘণ্টি বাজলেই রাজ্যের যে কোনো দরজা খুলে যেত। রেশমি রুমাল আবার রাজকোষে রাখা হল, কিন্তু টুনটুনির মনে প্রশ্ন রইল। রুমালের এই অদ্ভুত চিহ্নগুলোর মানে কি? এগুলো কি অন্য কোনো গুপ্তধনের ইঙ্গিত? সেদিন থেকেই শুরু হল টুনটুনির নতুন রহস্যভ্রমণ। বুদ্ধি আর সততা দিয়ে যেকোনো বিপদ জয় করা যায়। প্রলোভনে পা না দিয়ে সত্যের পথে চললে সম্মান ও পুরস্কার দুটোই মেলে। পরীদের নগরীতে মুসলিম যুবকের মিশন। আল হাসিব নামে এক তরুণ পণ্ডিতের গ্রামে হঠাৎ রহস্যময় এক রোগ ছড়িয়ে পড়ে। সবাই দুর্বল হয়ে পড়ছে, চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। এক বয়স্ক আলেম তাঁকে জানালেন, এই রোগের ওষুধ শুধু নূরের অশ্রু নামে এক জাদুকরি স্ফটিক থেকে পাওয়া যায়, যা আছে পরীদের নগরীতে। পরীদের নগরীতে পৌঁছানোর জন্য আল হাসিবকে যেতে হবে চন্দ্রছায়া অরণ্য পেরিয়ে, যেখানে অন্ধকারে ভাসমান নীল শিখার জিনেরা পাহারা দেয়। সে শুধু একটি তেল ভর্তি মশাল আর পবিত্র দোয়া নিয়ে পথ ধরল। অরণ্য পেরিয়ে সে এক জলজলে নগরীতে পৌঁছায়। গাছের ডালে ক্রিস্টাল প্রাসাদ, আকাশে উড়ন্ত পরী, আর চারপাশে জোনাকির আলো। কিন্তু এখানে এক নিয়ম, কোনো মানুষকে তারা বিশ্বাস করে না, কারণ অতীতে এক মানুষ তাদের ধোঁকা দিয়েছিল। রানী পরী আল হাসিবকে বললেন, নূরের অশ্রু তোমাকে দেব, যদি তুমি 3টি পরীক্ষা উত্তীর্ণ হও। সত্যের পরীক্ষা, একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সব গোপন পাপ স্বীকার করতে হবে।
সাহসের পরীক্ষা, অন্ধকার গুহায় নীল শিখার জিনদের মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে। ত্যাগের পরীক্ষা, ওষুধ পেলে নিজের জীবন রক্ষা না করে কারো জীবন বাঁচাতে হবে। আল হাসিব 3টি পরীক্ষায় পেরিয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে জানতে পারল রোগটি আসলে জাদুকরের অভিশাপ, আর সেই জাদুকর হল মানুষের ছদ্মবেশে থাকা এক বিদ্রোহী পরী। সে রানী পরীর সঙ্গে মিলে সেই পরীকে পরাজিত করল, আর নূরের অশ্রু নিয়ে গ্রামে ফিরে সবাইকে সুস্থ করল। বিদায় নেওয়ার সময় রানী পরী বললেন, তুমি শুধু আমাদের আস্থা ফিরিয়ে দাওনি, মানুষের জন্য এক নতুন বন্ধুত্বের সেতু গড়েছ। আর আল হাসিব আকাশের দিকে তাকিয়ে বুঝল, পরীদের নগরী আর মানুষের জগৎ আসলে এত ভিন্ন নয়। হাফেজের টিটকার বউ। মাদ্রাসার হাফেজ ইয়াসিনের বিয়ে হয় শহরের এক নামাজি ও পর্দানশীল মেয়ের সঙ্গে, আয়েশা। কিন্তু বিয়ের কয়েকদিন পর ইয়াসিন খেয়াল করে আয়েশা রাতে ঘুমায় না, বরং ঘরে লাইট, রিং লাইট আর মোবাইল ক্যামেরা নিয়ে কিছু করে। এক রাতে ইয়াসিন দরজার ফাঁক দিয়ে দেখে আয়েশা নিকাব পরে টিকটকে ভিডিও বানাচ্ছে, নাচ, ডায়লগ, এমনকি কিছু ট্রেন্ডি ক্লিপ। ইয়াসিন অবাক হয়ে যায়, কারণ বিয়ের আগে এমন কিছু জানত না। ইয়াসিন আয়েশাকে নরমভাবে বুঝাতে চেষ্টা করে, দুনিয়ার খ্যাতি সাময়িক, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এই ভিডিও হয়তো মানুষকে আনন্দ দেয়, কিন্তু তোমার হিজাব, ইজ্জত আর ইসলামী পরিচয় ক্ষুণ্ণ হচ্ছে। আয়েশা রেগে বলে, এটাই আমার শখ, আমি এতে খারাপ কিছু দেখি না। একদিন আয়েশার ভিডিও ভুলবশত নিকাব ছাড়া আপলোড হয়ে যায়। ভিডিও ভাইরাল হয় আর নানা রকম বাজে মন্তব্য আসতে থাকে। কিছু লোক তার বাসা পর্যন্ত খুঁজে আসে। তখনই আয়েশা বুঝতে পারে ইয়াসিনের কথা ঠিক ছিল। কিন্তু অবাক করার বিষয়, এই বিপদের সময় ইয়াসিন রাগ করেনি, বরং নিজের শরীরকে ঢাল বানিয়ে আয়েশাকে রক্ষা করেছে এবং তাকে শান্তভাবে তওবার দিকে ডেকেছে। আয়েশা নিজের সব ভিডিও মুছে ফেলে, মোবাইলকে শুধু ভালো কাজে ব্যবহার শুরু করে, কুরআন তিলাওয়াত, ইসলামী শিক্ষা ও নারীদের হিজাব নিয়ে সচেতনতামূলক কন্টেন্ট বানাতে থাকে। ভিডিও শেষে লেখা ভেসে ওঠে, খ্যাতি নয়, আল্লাহর সন্তুষ্টি একজন মুসলিমের প্রকৃত সাফল্য। স্বপ্নপূরণ। রাজকুমারী মৈত্রেয়ী এক রাতে অদ্ভুত স্বপ্ন দেখে, একটি স্বর্ণময় ময়ূর এক জাদুকরী গাছের ডালে বসে আছে, আর সেই গাছের নিচে রয়েছে এক অমূল্য রত্ন। স্বপ্নে এক রহস্যময় কণ্ঠ বলে, যে এই রত্ন পাবে সে পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। মৈত্রেয়ীর এই স্বপ্নের খবর রাজ্যের এক বিশ্বাসঘাতক মন্ত্রী ও এক ভয়ঙ্কর দানবের কানে পৌঁছে যায়। তারা ভাবে, যদি রাজকুমারীকে স্বপ্নের জগতে আটকে রাখা যায়, তবে সেই রত্ন তারা নিজেদের করে নিতে পারবে। এক রাতে জাদুমন্ত্রের মাধ্যমে রাজকুমারীকে গভীর ঘুমে ফেলে দেওয়া হয়। স্বপ্নের মধ্যে মৈত্রেয়ী রত্ন খুঁজতে যাত্রা শুরু করে, পেরোয় মরীচিকার নদী, কথা বলা সাপের বন, আর সময় থেমে যাওয়া এক গ্রাম। যখন রাজকুমারী রত্নের কাছে পৌঁছায়, তখন সে দেখে ময়ূরটি আসলে এক অভিশপ্ত রাজপুত্র, যাকে দানব বন্দী করে রেখেছে। রত্ন স্পর্শ করলে রাজপুত্র মুক্ত হবে, কিন্তু মৈত্রেয়ী তখনও জানে না, জাগতিক দুনিয়ায় মন্ত্রী তার শরীরের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে। স্বপ্নের মধ্যে মৈত্রেয়ী রাজপুত্রকে মুক্ত করে, আর একই মুহূর্তে বাস্তবে এক ঝলসানো আলো রাজকুমারীর শরীরকে ঘিরে ফেলে। তলোয়ারধারী মন্ত্রী অন্ধ হয়ে যায়, দানব ছিটকে পড়ে, আর রাজপুত্র বাস্তব জগতে ফিরে আসে। রাজপুত্র জানায়, স্বপ্নের রাজ্য আসলে মানুষের মনের সাহস ও সততার পরীক্ষা। রত্ন ছিল না সোনা, বরং ছিল মৈত্রেয়ীর সাহসী হৃদয়। ভিডিও শেষে লেখা ভেসে ওঠে, যে নিজের ভয়কে জয় করে, সেই সত্যিকারের বিজয়ী।
জোলা আর 7 ভূত। পাখির ডাক, কুয়াশা ভেজা গাছ, দূরে নদীর কলকল শব্দ। শান্ত একটি গ্রাম, চারপাশে সবুজ ধানের ক্ষেত। এই গ্রামেই থাকে এক গরিব ছেলে, জোলা। বাবা মা নেই, একাই বড় হয়েছে। গ্রামের মানুষ তাকে একটু সরল বলে হাসাহাসি করলেও জোলার মনে সবসময় থাকে একটাই স্বপ্ন, কিছু টাকা হলে নিজের একটা নৌকা কিনবে, মাছ ধরে জীবিকা চালাবে। ক্লোজ আপে জোলা পুরনো একটা গামছা দিয়ে ঘাম মুছছে, ঝুড়িতে কিছু শুকনো শাক পাতা। একদিন বিকেলে জোলা জঙ্গলে কাঠ কুড়োতে যায়। হঠাৎ সে শুনতে পায় গুড় গুড়, চেঁ চেঁ, হু হু হু। চাঁদের আলোয় কুয়াশার মধ্যে 7টা অদ্ভুত ছায়া ভেসে ওঠে। ভূত এক, এই ছেলে। ভয় পাচ্ছিস? জোলা হাসি দিয়ে, তোমরা তো ভূত, আমি গরিব মানুষ। আমার ভয় পাওয়ার সময় নেই। ভূতেরা অবাক। মানুষ দেখলেই সবাই চিৎকার করে পালায়, আর এই ছেলেটা নির্ভয়ে দাঁড়িয়ে আছে। ভূতেরা বলে, আমরা 7 ভাই, অভিশাপে বাঁধা। যে আমাদের মুক্তি দেবে, তাকে আমরা ধন সম্পদ দেব। জোলা প্রথমে বিশ্বাস করে না। তখন ভূতেরা তাকে জঙ্গলের গভীরে নিয়ে যায়, যেখানে মাটির নিচে ঝলমলে সোনার পাহাড়। স্লোমোশন শট, মাটির ফাঁক দিয়ে সোনার মুদ্রা গড়িয়ে পড়ছে। জোলা, তোমাদের মুক্তি কিভাবে হবে? ভূত 3, আমাদের আত্মা বাঁধা আছে এক লোভী জমিদারের কালো জাদুর ঘরে। সেই ঘর ভেঙে দিলে আমরা মুক্ত হব। রাতের অন্ধকারে জোলা জমিদারের প্রাসাদের দিকে যায়। প্রাসাদের চারপাশে কুকুরের ডাক, মশালের আলো, পাহারাদারের পায়ের শব্দ। সাসপেন্স মিউজিক, জোলার মুখে দৃতা। প্রাসাদের ভিতরে এক অদ্ভুত ঘর, দেয়ালে ঝোলানো শকুনের খুলি, মাঝখানে কালো তাবিজ। জোলা সুযোগ বুঝে ঘর ভেঙে ফেলে। হঠাৎ ঘর কেঁপে ওঠে, অন্ধকার থেকে জমিদার এসে বলে, আমার ধন চুরি করার শাস্তি মৃত্যু। জোলা আটকা পড়েছে। কিন্তু ঠিক তখনই 7 ভূত হাজির। তারা ঝড় তুলল, জমিদার ভয় পেয়ে পালাল। ঘর ভেঙে ভূতেরা মুক্ত হল। দৃশ্য, 7 ভূত হাসিমুখে সোনার হাঁড়ি তুলে দিচ্ছে জোলার হাতে। ভূতেরা জোলাকে আশীর্বাদ করে, তুমি সাহসী, তুমি আমাদের বন্ধু। এই ধন তোমার। জোলা সেই সোনা দিয়ে নৌকা কিনে নেয়, মাছ ধরে জীবিকা চালায়, আর গ্রামে কাউকে অভাবে রাখে না। সূর্যাস্ত, নদীতে ভেসে যাচ্ছে জোলার নৌকা, আকাশে হালকা কুয়াশার মধ্যে 7 ভূতের ছায়া হাত নেড়ে বিদায় জানাচ্ছে। এলোকেশী রাজকন্যা। সূর্যের আলো সোনালী প্রাসাদের গায়ে ঝলমল করছে, রাজবাগানে পাখির কুজন। রাজ্যটি ধন সম্পদে সমৃদ্ধ, কিন্তু সবচেয়ে বেশি আলোচিত তার রাজকন্যা এলোকেশী, যার লম্বা কালো চুল বাতাসে ঢেউ খেলিয়ে ওঠে, যেন রাতের আঁধারও তার সৌন্দর্যে হার মানে। কিন্তু মানুষ জানে না, সেই চুলের ভেতরে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য। একদিন রাজপ্রাসাদের এক বৃদ্ধা দাসী এলোকেশীকে সতর্ক করে বলে, রাজকন্যা, কখনোই তোমার চুল কেটে ফেলো না, আর রাজপ্রাসাদের উত্তর দিকের লোহার দরজায় যেও না। এলোকেশীর মনে প্রশ্ন জাগে, চুলের সঙ্গে দরজার কি সম্পর্ক? রাতের বেলা এলোকেশী স্বপ্নে দেখে এক অন্ধকার বনে তার চুলের আগা জড়িয়ে আছে এক বিশাল সোনালী তালার সঙ্গে, আর তালার ওপাশে কেউ ডাকছে, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। সে চমকে জেগে ওঠে, কিন্তু বুঝতে পারে এ স্বপ্নে কোনো সত্যি লুকিয়ে আছে। পরের দিন ভোরে সে চুপি চুপি সেই লোহার দরজার কাছে যায়। দরজাটি ঠেলে খুলতেই ভেতরে নামে এক সরু সিঁড়ি, যা গভীর অন্ধকারে মিলিয়ে গেছে। সাসপেন্স মিউজিক, পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সিঁড়ির শেষে সে দেখতে পায় এক বিশাল কালো পাথরের মূর্তি, যার গলায় সোনালী চুলের মালা। কাছে যেতেই মূর্তির চোখ জ্বলে ওঠে। মূর্তিটি কথা বলে, আমি প্রাচীন যুগের এক রাক্ষসরাজ। তোমার পূর্বপুরুষেরা আমাকে বন্দী করেছিল। তোমার চুলের জাদু আমার বাঁধন। যদি তুমি চুল কাটো বা তুলে দাও, আমি মুক্ত হয়ে পুরো রাজ্য ধ্বংস করব। এলোকেশী বুঝতে পারে, তার সৌন্দর্যের আসল রহস্য এই চুল, আর এই চুলই রাজ্যের রক্ষাকবচ।
কিছুদিন পর পাশের রাজ্যের লোভী রাজা চক্রান্ত করে এলোকেশীর চুল কাটার পরিকল্পনা করে। এক মধ্যরাতে গুপ্তঘাতক প্রাসাদে ঢুকে তার চুল কাটতে যায়। কিন্তু ঠিক তখনই চুল থেকে নীল আলো বেরিয়ে ঘাতককে আছড়ে ফেলে দেয়। এলোকেশী বুঝে যায়, চুল শুধু রক্ষা করে না, বিপদে লড়তেও পারে। সে রাজাকে বলে, আমার চুল কেবল শোভা নয়, রাজ্যের প্রাণ। যতদিন আমি আছি ততদিন এই রাজ্যকে কেউ ছুঁতে পারবে না। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে এলোকেশীর চুল বাতাসে উড়ছে, দূরে মেঘের ফাঁক দিয়ে রোদ পড়ছে, রাজ্য নিরাপদ। মামের সুন্দর বন্ধুত্ব। পাখির ডাক, জানালা দিয়ে রোদ এসে মায়ের মুখে পড়ছে। ছোট্ট শহরের এক সরল বাড়িতে থাকে মায়া ও তার মা সুমি। তাদের সম্পর্ক শুধু মামের নয়, একজন অন্যজনের সেরা বন্ধু। প্রতিদিন সকালে চা খেতে খেতে তারা গল্প করে, স্কুলের, বাজারের, এমনকি স্বপ্নেরও। কিন্তু এই সুখী জীবনকে ছায়া দিতে চলেছে এক অজানা ঘটনা। একদিন মায়া স্কুল থেকে ফিরে দেখে মায়ের হাতে একটি পুরনো চিঠি। চিঠিতে লেখা, তোমার মেয়েকে বাঁচাতে চাইলে আজ রাত 12টায় শহরের পুরনো ঘাটে এসো। কাউকে বলো না। মায়ের চোখে ভয়, কিন্তু মা সুমি শান্তভাবে হাসে। চিন্তা করো না, আমি আছি তো। রাত গভীর হলে মা চুপি চুপি মেয়েকে নিয়ে বের হয়। চাঁদের আলোয় ঘাটের জল চকচক করছে। হঠাৎ ছায়ার মধ্যে থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধা মহিলা, যেন অনেক বছর আগে হারিয়ে যাওয়া কেউ। বৃদ্ধা জানায়, সে সুমির শৈশবের বান্ধবী। বহু বছর আগে দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল। আজ সে ফিরেছে শুধু একটি কারণেই, মায়ের জন্মদিনে একটি অমূল্য উপহার দিতে। হাতে তুলে দেয় একটি সোনালী লকেট, যার ভেতরে সুমির শৈশবের ছবি। মায়া লকেট খুলতেই চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। আলো মিলিয়ে গেলে তারা দেখতে পায়, লকেটের পেছনে লেখা আছে একটি বাক্য, স্মৃতিই আসল ধন, যা যত ভাগ করো তত বাড়ে। মায়া মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি শুধু আমার মা নও, তুমি আমার চিরকালের সেরা বন্ধু। গল্প 3 ফুলের রহস্য। গাঁয়ের এক প্রান্তে ছিল বাসন্তীর ছোট্ট বাড়ি। তার আঙিনায় ফুটে থাকা ফুলের বাগান সবার নজর কাড়ত। একদিন সকালে বাসন্তী ও তার মেয়ে লীলা দেখল, বাগানের মাঝখানে হঠাৎ 3টি অদ্ভুত গোলাপ গাছ জন্মেছে। একটিতে কালো ফুল, একটিতে লাল ফুল আর একটিতে নীল ফুল। লীলা অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, এই ফুলগুলো আগে তো ছিল না। বাসন্তীও হতবাক, কারণ গাছগুলো রাতারাতি জন্মেছে। গল্প ছড়িয়ে পড়ল। কালো ফুলে লুকিয়ে আছে অভিশাপ, লাল ফুলে আছে সাহস, নীল ফুলে আছে সৌভাগ্য। কেউ কাছে যেতে সাহস করত না, কিন্তু লীলা সিদ্ধান্ত নীল রহস্য ভেদ করবে। একদিন রাতে চাঁদের আলোয় লীলা চুপি চুপি বাগানে গেল। হঠাৎ সে শুনল, ফুলগুলো একে অপরের সাথে কথা বলছে। কালো ফুল বলল, আমাকে স্পর্শ করলে তোমার সব সুখ হারাবে। লাল ফুল বলল, আমাকে নিলে তোমার হৃদয়ে সাহস জন্মাবে। নীল ফুল বলল, আমাকে পেলে তোমার ভাগ্য বদলে যাবে। লীলা ভয় পেলেও সত্য জানার জন্য হাত বাড়িয়ে দিল। লীলা একসাথে 3টি ফুল ছিঁড়ে নিল। ফুলগুলো মিলেই পরিণত হল এক সোনালী আলোতে, আর সেই আলো থেকে বেরিয়ে এল এক বৃদ্ধা পরী। পরী বলল, শিশু, তুমি 3টি গুণকে এক করেছ, সাহস, সৌভাগ্য আর অভিশাপের মুখোমুখি হওয়ার শক্তি। এই গুণগুলো মিলিয়েই জীবন সুন্দর হয়। পরী আশীর্বাদ করে চলে গেল। এরপর থেকে বাসন্তীর বাগানে আর রহস্যময় ফুল জন্মায়নি, কিন্তু লীলার হৃদয়ে রয়ে গেল সেই 3টি ফুলের শিক্ষা। ভয়কে জয় করো, সাহসী হও, আর ভাগ্যকে নিজের হাতে গড়ো। জ্ঞানের পরীক্ষা। নবাবের দরবারে একদিন রাজমন্ত্রীদের মধ্যে তর্ক শুরু হল, কে সবচেয়ে জ্ঞানী। কেউ বলছে আমি সবচেয়ে বই পড়েছি, কেউ বলছে আমার যুক্তি সবচেয়ে ধারালো। নবাব হাসিমুখে বললেন, তাহলে আগামীকাল জ্ঞানের পরীক্ষা হবে। যে জিতবে সে পাবে রাজজ্ঞানী উপাধি।
গোপাল ভাঁড় চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিলেন। পরদিন রাজপ্রাসাদের উঠোনে সবাই জড়ো হল। নবাব ৩টি অদ্ভুত প্রশ্ন করলেন। এমন কি জিনিস যা যত ভাগ করো তত বেড়ে যায়? এমন কি জিনিস যা সবকিছু খেয়ে ফেলে কিন্তু নিজে কখনো তৃপ্ত হয় না? এমন কি যা চোখে দেখা যায় না কিন্তু সবকিছু বদলে দিতে পারে? মন্ত্রীদের মাথা ঘুরে গেল। কেউ বলল সোনা, কেউ বলল আগুন, কিন্তু কোনো উত্তরেই নবাব খুশি নন। গোপাল ভাঁড় এগিয়ে এসে বললেন, জ্ঞান, যত ভাগ করো তত বেড়ে যায়। সময় সবকিছু খেয়ে ফেলে কিন্তু কখনো থামে না। বিশ্বাস চোখে দেখা যায় না কিন্তু মানুষ আর রাজ্য দুটোই বদলে দিতে পারে। নবাব হাততালি দিয়ে বললেন, সাবাস গোপাল, এটাই সত্যিকারের জ্ঞানের পরিচয়। গোপাল মজার ছলে বললেন, মহারাজ, উপাধি তো পেলাম, এবার পুরস্কার হিসাবে ১ সপ্তাহের জন্য রান্নাঘরের দায়িত্ব চাই। তবে শুধু মিষ্টির। সবাই হেসে উঠল, নবাবও রাজি হয়ে গেলেন। সেদিন থেকে সবাই বুঝল, জ্ঞান শুধু মুখস্থ নয়, বুদ্ধি ও সঠিক সময়ে সঠিক কথা বলাই আসল জ্ঞান। সাতরঙা জুতো। অনেক দিন আগে সবুজে মোড়া এক গভীর জঙ্গলের ধারে বাস করত অমল নামে এক দরিদ্র কাঠুরে ছেলে। ছোট কুঁড়ে ঘরে তার মা আর সে মিলেই সংসার চালাত। অমল সকালবেলায় কুঠার হাতে জঙ্গলে যেত কাঠ কাটতে। কিন্তু তার চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন সে এমন কিছু খুঁজে পাবে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একদিন দুপুরে অমল কাঠ কাটতে কাটতে দেখল একটি স্বর্ণাভ হরিণ ঝোপের আড়ালে লুকিয়ে কাঁপছে। হরিণটির শিং থেকে সূর্যের আলো যেন রঙিন ঝিলিক দিচ্ছিল। কাছে গিয়ে দেখে তার পা কেটে গেছে। অমল নিজের পানির পাত্র দিয়ে হরিণের ক্ষত ধুয়ে দিল। হরিণটি কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, মানুষের হৃদয় তো অনেকদিন পর এত দয়ালু দেখলাম। এর প্রতিদানে আমি তোমাকে দেব এক জাদুকরী উপহার। হঠাৎ হরিণের শিং থেকে রংধনুর আলো বেরিয়ে এলো, আর তার সামনে হাজির হল এক জোড়া সাতরঙা জুতো। হরিণ বলল, এই জুতো পরলেই তুমি ১ পা ফেললে ১ মাইল দূরে পৌঁছে যাবে, আর রঙের মতোই তোমাকে ভিন্ন ভিন্ন ক্ষমতা দেবে। লাল, অসীম শক্তি। নীল, গভীর জলের নিচে শ্বাস নেওয়ার ক্ষমতা। সবুজ, গাছপালা ও পশুপাখির সাথে কথা বলার ক্ষমতা। হলুদ, অদৃশ্য হওয়ার ক্ষমতা। কমলা, উড়ে যাওয়ার ক্ষমতা। বেগুনি, যেকোনো দরজার তালা খুলে দেওয়া। সাদা, সময়ের মধ্যে যাতায়াত। অমল আনন্দে জুতো পরে নিল, কিন্তু তখনও সে জানত না এই জুতোর জন্যই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। জুতো পরে প্রথমবার হাঁটতেই অমল হঠাৎ ১ মাইল দূরে গ্রামের পুকুরে ঝপাং করে পড়ে গেল। মাছগুলো অবাক হয়ে ফিসফিস করছে, এই ছেলে কি উড়ে এলো নাকি? একদিন তো ভুল করে হলুদ রং সক্রিয় করায় অমল অদৃশ্য হয়ে মায়ের রান্নাঘরে ঢুকে গরম পায়েস খেতে লাগল। মা অবাক হয়ে চিৎকার করলেন, পায়েস কি ভূত খাচ্ছে নাকি? সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন গ্রামের প্রাচীন মন্দিরের ঘণ্টা ভেঙে চুরি হয়ে গেল। লোকেরা বলল এটা কালো ধোঁয়ার রাজা করেছে। সে ঘণ্টা বাজিয়ে ৭ দিনের মধ্যে পুরো গ্রাম অদৃশ্য করে দেবে। অমল বুঝল এখন তার জাদুকরি জুতোর সময় এসেছে। জুতোর সাদা আলো ব্যবহার করে সে সময় ফিরে গেল ঘণ্টা চুরির আগের মুহূর্তে। কিন্তু ধোঁয়ার রাজাকে দেখে সে হতবাক, ওটা আসলে এক বুড়ো জাদুকর, যে আগে মানুষের উপকার করত, কিন্তু প্রতারণায় বিশ্বাস হারিয়ে দুষ্ট হয়ে গেছে। অমল তার সবুজ ক্ষমতা দিয়ে মন্দিরের পুরনো বৃক্ষের ভাষায় জানল, জাদুকরকে তার হারানো বিশ্বাসের রত্ন ফিরিয়ে দিলে সে আবার ভালো হয়ে যাবে। বেগুনি ক্ষমতা দিয়ে তালা খুলে, নীল ক্ষমতা দিয়ে নদীর নিচে লুকানো রত্ন খুঁজে এনে অমল তা জাদুকরের হাতে দিল। রত্ন হাতে পেয়ে জাদুকরের চোখে জল এসে গেল, আর ধোঁয়া মিলিয়ে গেল বাতাসে। ঘণ্টা ফিরিয়ে দিয়ে সে গ্রামের মানুষদের ক্ষমা চাইল। গ্রামবাসী আনন্দে অমলকে বীর হিসেবে স্বাগত জানাল। সাতরঙা জুতো এখনো তার কাছে আছে, তবে সে শিখেছে সবচেয়ে বড় জাদু জুতোর নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে।
সাত রঙের সুতো ও হাঁস রাজকুমার। অনেক কাল আগে পদ্মফুলে ভরা এক অপূর্ব রাজ্যের রাজকুমারী মেঘলারা নদীর তীরে হাঁটতে হাঁটতে একদিন দেখতে পেল একটি সাদা রাজহাঁস আকাশ থেকে নেমে তার সামনে এসে দাঁড়াল। হাঁসটির চোখে ছিল মানুষের মতো বুদ্ধি, আর ঠোঁটে ধরা ছিল ৭ রঙের এক গুচ্ছ সুতো, যা রোদে ঝিলমিল করছিল রংধনুর মতো। হাঁসটি তার ঠোঁট খুলে বলল, রাজকুমারী, এই সুতো শুধুমাত্র এক বিশেষ ব্যক্তিই ব্যবহার করতে পারে। এর সাহায্যে তুমি যেকোনো ভাঙা জিনিস জোড়া লাগাতে পারবে, হোক তা কাপড়, হৃদয় বা ভাঙা ভাগ্য। কিন্তু সাবধান, ভুল হাতে গেলে এই সুতোর রং কালো হয়ে যাবে, আর সে অশেষ শক্তি পাবে। কিছুদিন পর রাজ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। রাজপ্রাসাদের স্বর্ণমুকুট হারিয়ে গেল, নদীর পানি রাতারাতি শুকিয়ে গেল, এমনকি ফুলেরা কথা বলা বন্ধ করে দিল। সবাই ফিসফিস করে বলছিল, এ নিশ্চয়ই কালো জাদুকর বর্ণেশ্বরের কাজ, যে একসময় রাজ্যের মন্ত্রী ছিল কিন্তু লোভে পড়ে নির্বাসিত হয়েছিল। এক রাতে মেঘলারা রাজকুমারী আবার নদীর ধারে হাঁসটির সাথে দেখা করল। হাঁসটি গোপনে জানাল, আমি আসলে রাজহাঁস নই, আমি এই রাজ্যের রাজকুমার। বর্ণেশ্বরের অভিশাপে আমি এই রূপে বন্দী। আমার মুক্তির চাবি এই ৭ রঙের সুতো। যদি তুমি এই সুতো দিয়ে কালো জাদুকরের ছায়ের হৃদয় সেলাই করে দাও, তাহলে অভিশাপ ভাঙবে। মেঘলারা সাহস করে যাত্রা শুরু করল। লাল সুতো তাকে দিল অসীম সাহস। নীল সুতো নদীর গভীরে ডুব দিয়ে প্রাচীন সিন্ধুক খুঁজে পেল। সবুজ সুতো গাছেদের সাথে কথা বলিয়ে গোপন পথ জানল। হলুদ সুতো তাকে অদৃশ্য করে কালো জাদুকরের দুর্গে ঢুকিয়ে দিল। কমলা সুতো তাকে উড়িয়ে নিয়ে গেল দুর্গের ছাদে। বেগুনি সুতো দিয়ে সে লোহার ফটক খুলে ফেলল। আর সাদা সুতো তাকে অতীতে নিয়ে গেল, যেখানে বর্ণেশ্বরের হৃদয় এখনো ভাঙেনি। অতীতে পৌঁছে মেঘলারা জানতে পারল, বর্ণেশ্বর একসময় ছিল দয়ালু, কিন্তু রাজপরিবারের কারও বিশ্বাসঘাতকতায় তার হৃদয় ভেঙে যায়। রাজকুমারী সেই মুহূর্তেই ৭ রঙের সুতো দিয়ে তার হৃদয় সেলাই করে দিল। ফলস্বরূপ ইতিহাস বদলে গেল, বর্ণেশ্বর আর দুষ্ট হল না, আর রাজহাঁস রাজকুমার তার আসল রূপে ফিরে এল। রাজ্যে আনন্দ ফিরে এল, নদীতে আবার ফুল ফুটল, আর রাজকুমার ও রাজকুমারী মিলে সুতোটি রাজপ্রাসাদের গুপ্ত কক্ষে রেখে দিল, যাতে কেউ ভুল হাতে না পায়। সবচেয়ে ভাঙা জিনিস ও ভালোবাসা ও বিশ্বাসের সেলাইয়ে আবার নতুন হতে পারে। হারিয়ে যাওয়া রাজকুমারী। অনেক দূরের এক রাজ্যে ছিল এক রাজকুমারী, অরুণা। তার লম্বা লালচে চুল রোদের মতো ঝলমল করত, আর তার হাতে সবসময় থাকত এক রহস্যময় সোনার গোলক। সেই গোলকের ভেতরে নাকি লুকিয়ে ছিল এক প্রাচীন গোপন শক্তি, যা দিয়ে রাজ্যের সুখশান্তি রক্ষা করা হতো। কিন্তু এক ঝড়ো রাতে বজ্রপাতের মতো হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, রাজকুমারী নিখোঁজ। তার কক্ষে শুধু পড়ে আছে ভাঙা দরজা, নিভে যাওয়া প্রদীপ, আর সোনার গোলকটির অর্ধেক অংশ। রাজ্যের সবাই ভেবেছিল রাজকুমারীকে অপহরণ করেছে কোনো শত্রু রাজ্যের সৈন্যরা। কিন্তু রাজপ্রাসাদের পুরনো দাসী এক অদ্ভুত কথা বলল। প্রতি পূর্ণিমায় রাজপ্রাসাদের আয়নাঘরে এক ছায়ামূর্তি ভেসে ওঠে। সেই ছায়ার হাতেই অরুণার অদৃশ্য হওয়ার রহস্য লুকিয়ে আছে। রাজা তৎক্ষণাৎ আয়নাঘরে প্রবেশ করলেন, কিন্তু সেখানে শুধু দেখা গেল অরুণার প্রতিচ্ছবি, যে আয়নার ভেতর থেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। রাজপুত্র অদিত্য, অরুণার আপন ভাই, রাজকুমারীকে ফিরিয়ে আনার শপথ নিল। সে জাদুকরদের কাছ থেকে জানল, রাজকুমারীকে বন্দী করেছে আয়নার দুনিয়ার রানী। মুক্তি পেতে হলে সোনার গোলকের দ্বিতীয় অর্ধেক খুঁজে বের করতে হবে। সেই অংশ লুকানো আছে ছায়ার বনে। অদিত্য পথ চলল। ছায়ার বনে অদ্ভুত প্রাণীরা তাকে বিভ্রান্ত করল, কিন্তু সে সাহস হারাল না। এক দুষ্ট ডাইনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে ভুল পথে নিতে চাইল, কিন্তু অদিত্য সত্য জানার জন্য রূপালী তলোয়ার ব্যবহার করল, যা মিথ্যাকে ভেদ করে। অবশেষে ৭ রঙের অগ্নিফুলের নিচে লুকানো ছিল গোলকের অর্ধেক অংশ। অদিত্য যখন আয়নাঘরে ফিরে এল, তখন দেখল অরুণা মুক্তির জন্য কাঁদছে না, বরং তার ঠোঁটে রহস্যময় হাসি।
অরুণা আসলে সত্যিকারের রাজকুমারী নয়, সে ছিল আয়নার রানীর ছদ্মবেশী মায়া। আসল রাজকুমারী বন্দী ছিল আয়নার গভীর অন্ধকারে। মায়া বলল, যদি সাহস থাকে আয়নার ভেতরে প্রবেশ করো। তবে সাবধান, তোমার প্রতিটি ভয়, প্রতিটি দুর্বলতা তোমার বিরুদ্ধে লড়বে। অদিত্য আয়নার ভেতরে ঝাঁপ দিল। প্রথমে সে দেখল নিজের ভয়ঙ্কর রূপ, যে বলছে, তুমি কখনো সফল হবে না। তারপর দেখল অরুণার কান্না, যা তাকে দুর্বল করে দিতে চাইছিল। কিন্তু সে গোলকের দুই অংশ একত্র করে বলল, অন্ধকারকে জয় করা যায় না, শুধু আলো জ্বালাতে হয়। সঙ্গে সঙ্গে গোলক ঝলমল করে উঠল, আর অন্ধকার ভেদ করে আসল রাজকুমারী অরুণা মুক্তি পেল। রাজপ্রাসাদে ফিরে এসে অরুণা ও অদিত্য গোলকটিকে ভেঙে 7টি রঙের 7টি আলোর শিখায় পরিণত করল, যাতে আর কেউ সেই শক্তিকে অপব্যবহার করতে না পারে। রাজ্যে উৎসব শুরু হল, কিন্তু মানুষ আজীবন মনে রাখল, কখনো কখনো ভয় আর দুর্বলতাই আমাদের আসল শত্রু, আর সত্যিকারের আলো লুকিয়ে আছে আমাদের ভেতরেই। দর্পণের রাজ্যে বন্দী রাজকুমারী। অত্যন্ত দূরের এক রাজ্যে ছিল রাজকুমারী এলিনা। তার চোখ ছিল নীলকান্তমণির মতো উজ্জ্বল আর হৃদয় ছিল শিশুর মতো পবিত্র। সে প্রাণীদের সঙ্গে কথা বলতে পারত, বিশেষ করে তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এক দুষ্টুমি পাগল ছোট্ট ইঁদুর টিকো। একদিন রাজপ্রাসাদের আয়নাঘরে হঠাৎ ভয়ঙ্কর এক ঝড় উঠল। আয়নাগুলো থেকে বেরিয়ে এল দুজন রহস্যময় জাদুকর, কালদেব ও মায়ারা। তারা দর্পণের জাদুর অধীশ্বর। কালদেব কণ্ঠে বজ্রের মতো গর্জে উঠল, রাজকুমারী, তোমার সৌন্দর্য আর পবিত্র হৃদয় দর্পণের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই তোমাকে চাই আমাদের বন্দী হিসেবে। এরপর মুহূর্তেই আয়নার ঘূর্ণিষ্টের মধ্যে টেনে নিয়ে গেল এলিনাকে, দর্পণের রাজ্যে। এলিনা চোখ খুলে দেখল, চারপাশে শুধু নীলচে রঙের স্ফটিক আর অসংখ্য আয়না। প্রতিটি আয়নায় তার নিজের রূপ, কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন। কোথাও সে রাগী, কোথাও ভীত, কোথাও হিংসুক, আবার কোথাও হাস্যময়। মায়েরা ফিসফিস করে বলল, এই রাজ্যে সত্য বলে কিছু নেই, শুধু প্রতিফলন আছে। যতক্ষণ না তুমি আসল নিজেকে চিনতে পারছ, ততক্ষণ এই আয়নাদের গোল ধাঁধা থেকে বের হতে পারবে না। টিকো নামের ছোট্ট ইঁদুরটি এলিনার সঙ্গে লুকিয়ে ঢুকে পড়েছিল। সে ফিসফিস করে বলল, রাজকুমারী, আয়নাদের মধ্যে একটা আয়না আসল পথ দেখাবে। কিন্তু সাবধান, বাকি সব তোমাকে ফাঁদে ফেলতে চাইবে। এলিনা সাহস করে এগোল। প্রথম আয়নায় দেখল সে এক অদম্য রানী, কিন্তু তার চোখ ভরা অহংকার। দ্বিতীয় আয়নায় দেখল সে দুঃখী ভিখারিনী, সবাই তাকে ঘৃণা করছে। তৃতীয় আয়নায় সে দেখল ছোটবেলায় যেভাবে নির্দোষ হাসত, সেই পবিত্র রূপ। এলিনা বুঝল, সত্যিকারের শক্তি ক্ষমতা বা সম্পদ নয়, বরং সাদামাটা ও সৎ হৃদয়। হঠাৎ কালদেব গর্জে উঠল, না, তুমি সত্য খুঁজে পেয়েছ মানে আমার জাদু দুর্বল হয়ে যাবে। সে বিশাল এক কালো দর্পণ ডেকে আনল, যা সব আলোকে গিলে নিতে পারে। মায়ারা কিন্তু থেমে গেল। সে চুপচাপ এলিনার দিকে তাকাল। আসলে মায়ারা আগে এক রাজকুমারী ছিল, যে এই দর্পণের রাজ্যে বন্দী হয়ে কালদেবের সহচরীতে পরিণত হয়েছিল। মায়ারা ফিসফিস করে বলল, এলিনা, যদি তুমি আমার হাত ধরো, তবে আমি তোমাকে পথ দেখাব। এলিনা গোলাপি আভায় ঝলমল করা স্ফটিকের সামনে দাঁড়িয়ে দুই টুকরো আয়নার অংশ জুড়ে দিল। সাথে সাথে ঝলসে উঠল আলোকবন্যা। কালদেব চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। আলো ভেদ করে বেরিয়ে এল আসল দর্পণ, সত্যের দর্পণ। এতে যেই তাকায়, নিজের প্রকৃত সত্তা দেখতে পায়। মায়েরা এতে তাকিয়ে নিজের হারানো রূপ ফিরে পেল। সে আর দুষ্ট ডাইনি নয়, বরং আগের মতো সুন্দরী রাজকুমারী। এলিনা ও টিকো ফিরে এল নিজেদের রাজ্যে। আয়নাঘর এখন আর ভয়ের জায়গা নয়, বরং সত্য দেখার পথ। এলিনা সবার সামনে ঘোষণা করল, সৌন্দর্য বা ক্ষমতা নয়, আমাদের প্রকৃত শক্তি আমাদের সততা, আমাদের ভালোবাসা। রাজ্যে উৎসব হল, আর টিকো পেল রাজপ্রাসাদের অফিসিয়াল ইঁদুর মন্ত্রী উপাধি, যা শুনে সে খুশিতে খিলখিলিয়ে হেসে উঠল।
গল্প সময়ের রাজকুমারী। দূর এক জাদুরাজ্যে বসবাস করত রাজকুমারী আরিন্না। ছোটবেলা থেকেই সে ছিল কৌতূহলী, সব সময় অদ্ভুত জিনিস খুঁজে বেড়াত। একদিন প্রাসাদের পুরনো গোপন কক্ষে সে খুঁজে পেল এক রহস্যময় ঘড়ির কাঁটার আকৃতির বালুঘড়ি। ঘড়িটি হাতে নেওয়ার সাথে সাথেই সোনালি আলো ছড়িয়ে পড়ল। আরিন্না শুনতে পেল এক অদ্ভুত কণ্ঠস্বর। এ ঘড়ি তোমার হাতে, মানে সময় এখন তোমার নিয়ন্ত্রণে। কিন্তু সাবধান, সময়ের সাথে খেলা করলে তার মূল্য তোমাকেই দিতে হবে। সময় থামানোর ক্ষমতা। প্রথমে আরিন্না খেলার ছলে ঘড়ি উল্টে দিল। মুহূর্তেই প্রাসাদের সবকিছু থেমে গেল। পাখি উড়ন্ত অবস্থায় স্থির, ফোয়ারার পানি মাঝ আকাশে আটকে আছে, রক্ষীরা পাহারারত ভঙ্গিতেই জমে গেছে। সে হাঁটতে হাঁটতে হাসতে লাগল। ও, দুনিয়াটা থেমে গেল। আমি চাইলে এখন যেকোনো কিছু করতে পারি। আবার ঘড়ি উল্টানো মাত্র সব স্বাভাবিক হয়ে গেল। একদিন রাজ্যে হঠাৎ এক ভয়ঙ্কর জাদুকর ক্রোনাস আক্রমণ করল। তার ক্ষমতা ছিল ভবিষ্যৎ দেখা। রাজ্যের কেউ তাকে হারাতে পারছিল না, কারণ সে সব আগেভাগেই জেনে যেত। আরিন্না ভাবল, ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু সময় যদি থেমে যায়, তবে তো তার ক্ষমতা কাজ করবে না। সে সাহস করে বালুঘড়ি হাতে যুদ্ধক্ষেত্রে হাজির হল। ক্রোনাস গর্জে উঠল, তুই আমাকে হারাতে পারবি না, রাজকুমারী। আমি জানি তুই কি করতে যাচ্ছিস। কিন্তু আরিন্না হেসে বলল, তাহলে দেখো। সে ঘড়ি উল্টে দিল। মুহূর্তেই সময় থেমে গেল। জাদুকর স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখের আতঙ্ক জমে গেল হাওয়ায়। কিন্তু আশ্চর্য, হঠাৎ ঘড়ির ভেতরের বালি উল্টোভাবে চলতে শুরু করল। আরিন্না বুঝতে পারল, ঘড়ি প্রতিবার ব্যবহার করলে তার নিজের জীবন থেকে কিছু সময় কেটে যায়। সে দ্বিধায় পড়ে গেল, আমি কি নিজের জীবন ছোট করব, নাকি রাজ্য বাঁচাব? রাজকুমারী চোখ বন্ধ করে বলল, আমার রাজ্য, আমার মানুষরা আমার থেকেও মূল্যবান। শেষে শক্তি দিয়ে ঘড়ি ব্যবহার করে ক্রোনাসকে এক অসীম সময়ের ফাঁদে বন্দী করে ফেলল। জাদুকরণ কখনো মুক্ত হতে পারল না। কিন্তু এর বিনিময়ে আরিন্নার বয়স অনেকটা বেড়ে গেল। মুহূর্তে তার মাথায় সাদা চুল ফুটে উঠল। রাজ্যের মানুষ কাঁদতে লাগল, আমাদের রাজকুমারীকে ফিরিয়ে দাও। কিন্তু তখনই ঘড়ি থেকে ভেসে এল সেই প্রথম শোনা কণ্ঠস্বর, ত্যাগের মূল্য কেউ বৃথা দেয় না। রাজকুমারীর নিঃস্বার্থ ভালোবাসার জন্য সময় তাকে আবার নবজীবন দিল। আলো ঝলসে উঠল, আরিন্না আবার আগের মতো তরুণী হয়ে গেল। মানুষ তাকে নাম দিল সময়ের রাজকুমারী, কারণ সে প্রমাণ করেছে সময়ের আসল শক্তি হল ত্যাগ আর ভালোবাসা।